নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি আরো 12। কেষ্টপুরের রবীন্দ্রপল্লীতে বিউটি পার্লারের কর্মীর দেহ উদ্ধার। তালাবন্ধ ঘর থেকে উদ্ধার অভিষিক্তা দে সাহার দেহ। ঘটনার তদন্তে বাগুইহাটি থানার পুলিশ। মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ পুলিশের। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। বিউটি পার্লারের কর্মী খুনে ধৃত মহিলার ফেসবুক ফ্রেন্ড কৌশিক সাহাকে নাগেরবাজারের মুরাগাছা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার 4 ঘন্টার মধ্যেই ধৃতকে গ্রেপ্তার বাগুইহাটি থানার পুলিশের। আজ আদালতে পেশ করা হবে ধৃতকে। ঘটনার 4 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হলো অভিযুক্তকে। 4 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার ধৃত। বাগুইহাটি থানার পুলিশ গ্রেপ্তার করেছে এই ধৃতকে। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শাকিল, ঠিক কি অভিযোগ সামনে আসছে? পুলিশের তরফে কি বলা হচ্ছে? বাগুইহাটি থানা এলাকার কেষ্টপুরে যে রবীন্দ্রপল্লীতে যে গৃহবধূ খুনে ধৃত কৌশিক সাহা তার কিন্তু ফেসবুক ফ্রেন্ড। এই কৌশিক সাহার বাড়ি হচ্ছে নাগেরবাজার থানা এলাকার মুরাগাছার বাসিন্দা। ধৃত কৌশিক সাহা বাইক ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন এবং যে মৃত গৃহবধূ অভিষিক্তা সাহা বিউটিশিয়ানের কাজ করতেন। 27 বছর বয়স এই অভিষিক্তা। এই কৌশিক সাহার সাথে কিন্তু ফেসবুকে পরিচয় হয়। 4 থেকে 5 মাসের সম্পর্ক। ধৃত যুবক এই যে কৌশিক সাহা, তাকে কিন্তু তার সাথে সম্পর্ক ছিল। তারা কিন্তু কালীঘাটে গিয়ে বিয়েও করেছিলেন এই গৃহবধূকে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এরপরেই কিন্তু গতকাল যখন তার স্বামী 12:30 নাগাদ, দুপুর 12:30 নাগাদ ফোন করছিলেন, তার একাধিক ফোনে কিন্তু ফোন যখন ধরছিলেন না, তারপরে সন্ধ্যার দিকে বাড়ি এসে সেই স্বামী মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। এবং এই ফ্ল্যাটের যে 2টি চাবি আছে, একটি ওই গৃহবধূর কাছে থাকতো এবং একটি তার স্বামীর কাছে থাকতো। সেই চাবি দিয়ে যখন তিনি ঘরে প্রবেশ করেন এবং মাটিতে পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায় এই গৃহবধূ। তারপরেই কিন্তু বাগুইহাটি থানার পুলিশকে খবর দেওয়া হলে বাগুইহাটি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। মৃতদেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজিকর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। তারপরে তদন্ত নামে বাগুইহাটি থানার পুলিশ যে স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনায় পুলিশের তরফে ঠিক কি বলা হচ্ছে? দেখো, যে সিসিটিভি ও টাওয়ার লোকেশন ট্র্যাক করেই কিন্তু এই কৌশিক সাহার মানে খোঁজ পায় এবং কৌশিক সাহাকে গ্রেপ্তার করে গতকাল রাতেই। কিন্তু পরে জিজ্ঞাসাবাদ করে তার সাথে গৃহবধূর সঙ্গে তার সম্পর্ক ছিল এবং তাকে আজকে বারাসাত আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে, যেটা বারাসাত আদালতে তুলে 14 দিনের জেল পুলিশ হেফাজত নেওয়া হবে এই কৌশিক সাহাকে এবং তারপরে গোটা ঘটনার তদন্ত করবে বাগুইহাটি থানার পুলিশ। ধন্যবাদ তোমার শাকিল, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। এবার আপনাদের শোনাবো পুলিশের তরফে ঠিক কি বলা হচ্ছে, শুনুন। সবাই রেডি? সব রেডি? রেডি তো আপনারা? ওকে, থ্যাংক ইউ। গতকাল সন্ধ্যাবেলা 8:30 নাগাদ আমরা একটা ইনফরমেশন পেলাম বাগুইহাটি থানাতে। একজন লেডি স্ট্র্যাঙ্গুলেটেড টু ডেথ কন্ডিশনে আছে কেষ্টপুরের ওনার নিজের বাড়িতে। অ্যাকচুয়ালি এখানে কল করে ইনফরমেশন দিলার ওনার স্বামী। তারপরে থানা থেকে আইসি, অ্যাডিশনাল আইসি, এসিপি এবং আমি আর পুরোটা বিধাননগরের টিম ওখানে পৌঁছে গেছে। তো ওখানে গিয়ে দেখলাম ওনার নিজের বাড়িতে এই স্ট্র্যাঙ্গুলেটেড টু ডেথ কন্ডিশনের একজন মহিলা 27 ইয়ার্স ওল্ড অভিষিক্তা দে। তো ইনি বিউটিশিয়ানের কাজ করতে আর স্বামী তো প্রাইভেট সেক্টরের কাজ করছে। তো ইনি 7 বছর, ওনার বিয়ে হয়ে 7 বছর হয়ে গেছে। একটা ছেলে আছে, 3 বছর একটা ছেলেও আছে। তো ছেলেটা এনার সঙ্গে থাকছে না, ওনার এই স্বামীর নিজের বাড়ি শ্যামবাজারে আছে, ওখানে থাকছে। তো অ্যাকর্ডিং টু এই স্বামীর যে কমপ্লেন্ট আছে, উনি গতকাল 9:30 মানে সকালে 9:30 কাজের জন্য বেরোলেন। তো তখন এই ভদ্রমহিলাটা বাড়িতেই ছিলেন। তারপরে 11:30 উনি একবার কল করলেন, বাড়িতে কল করলেন মহিলাকে। ফোন তো রিংিং ছিল, पर উনি তুলে নেই। তারপরে 12:30 থেকে উনি মাল্টিপল টাইমস মহিলার ফোনে কল করলেন, তো উনি তো তুলে নেই।
তো অলমোস্ট যখন সন্ধ্যাবেলা হয়ে গেছে উনি একটা ভয় পেলেন, তো বাড়িতে চলে এসেছে, অফিস পরে বাড়িতে চলে এসেছে। তখন দেখলাম অ্যাকচুয়ালি বাড়ির দুটো চাবি ছিল, তো একটা চাবি ইনার কাছে, একটা চাবি মহিলার কাছে। তো যখন উনি বাড়িতে এলেন দেখলাম ও বাড়িটা বন্ধ কন্ডিশনে আছে, মানে দুটো ডোর আছে, একটা গ্রিল আছে আর ভিতরে একটা ডোর আছে, দুটো ডোর লাইক লক কন্ডিশন। তো ওনার যখন চাবিতে খুলেন খুলে গেছে, তো ভিতরে দেখলেন মহিলাটা স্ট্র্যাঙ্গুলেটেড টু দ্যাট কন্ডিশন। তখন আমরা যখন ইনভেস্টিগেশনটা স্টার্ট করলেন, অনেক টেকনিক্যাল এভিডেন্সও কালেক্ট করেছিলেন। একটা লিড পেলেন আমরা ফেসবুক থেকে, একটা ফেসবুক ফ্রেন্ড ছিল, এই মহিলার একটা ফেসবুক ফ্রেন্ড ছিল, উনি কৌশিক সাহা। তো হাজব্যান্ড আমার টিমকে ইনফরমেশনটা দিলেন এনার সঙ্গে একটা অ্যাফেয়ার ছিল, তার ওই এই জন্য বাড়িতে একটু প্রবলেম ছিলেন। তো এই লিডটা ফলো করে আমরা কৌশিক সাহাকে আমরা যে ইনফরমেশন পেলাম 2 ঘন্টার মধ্যে আমরা কৌশিক সাহাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছি। তো কৌশিক সাহা অ্যাকর্ডিং টু টেকনিক্যাল এভিডেন্সেস আর যে আই উইটনেসেস আছে, কৌশিক সাহা আর সিসিটিভি ফুটেজেসও আছে, কাছাকাছি যে বাড়ির সিসিটিভি ফুটেজেসও আছে, আর এনার টাওয়ার লোকেশন, কৌশিক সাহাটা ওখানেই ছিলেন আর উনি ওনার গিল্টটা কনফেস করে দিয়েছে। কৌশিক সাহার সঙ্গে এই ভদ্রমহিলার একটু রিলেশন ছিল। তো কাল ইনি বাড়িতে পৌঁছে গেছে, মানে মহিলার বাড়িতে পৌঁছে গেছে, একটু অল্টারকেশন হয়ে গেছে, হাজব্যান্ড যাওয়ার পরে একটু অল্টারকেশন হয়ে আছে, তারপরে ওনাকে স্ট্র্যাঙ্গুলেট করে দিয়েছে। অ্যাকর্ডিং টু ইনার ভার্সন, এনার আবার একটু বিয়ে হয়ে গেছে কালীঘাট থেকে একটু বিয়ে হয়েছিল, মানে ওনার নিজের মতো ভার্সন আছে, এটা আমাকে একটু ভেরিফাই করতে হবে, মানে একটা রিলেশন ইলিসিট অ্যাফেয়ার ছিল। বিয়ে হয়েছিল মানে ইলিগাল, টোটালি ইলিগাল। 4-5 মাস। টাকা পয়সার কোনো বিষয় কিছু নেই। না, অ্যাকচুয়ালি একটা মহিলা পরে একটু রেফিউজ করেছিলেন, এনার সঙ্গে অ্যাফেয়ার কন্টিনিউ করার জন্য মহিলাকে ইন্টারেস্ট ছিল না, ওই জন্য ফাইনালি। না মন্দিরে হয়েছিল, ওই জন্য আমি বলে নেই। অলরেডি একটা ওনার ম্যারেজটা স্ট্যান্ডস ভ্যালিড, কোনো ডিভোর্স কিছু হয় না। পোস্টমর্টম রিপোর্ট আসার পরে আমরা কনফার্ম করব। গলফ গ্রিনে কাটামুন্ডু মহিলার দেহ শনাক্তকরণ। ডায়মন্ড হারবারের বাসিন্দা ওই মহিলা পরিচারিকার কাজ করতেন। অভিযুক্ত পেশায় রাজমিস্ত্রি। লালবাজার গোয়েন্দা বিভাগ সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। অভিযুক্তের খোঁজে ডায়মন্ড হারবারে চিরুনি তল্লাশি গোয়েন্দা বিভাগের তরফে। গলফ গ্রিনে কাটা মাথা পাওয়া গেছে। গলফ গ্রিন কাণ্ডে আটক এক ব্যক্তি, ওই ব্যক্তি মহিলার আত্মীয়, এমনই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। মৃত মহিলার নাম খাদিজা বিবি, ওই ব্যক্তি মৃতার আত্মীয় বলেই সূত্রের খবর। গলফ গ্রিন থেকে উদ্ধার কাটা মুন্ডু মহিলার দেহ শনাক্তকরণ। ডায়মন্ড হারবারের বাসিন্দা ওই মহিলা। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, পুলিশের তরফে কি আপডেট রয়েছে? দেখো, গতকালকের যে এই ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে এবং আটক যাকে করা হয়েছে সেই ব্যক্তি এই মহিলা খাদিজা বিবি, তার কিন্তু পরিচিত বলে এমনটাই জানা যাচ্ছে এবং তার সম্পর্ক আত্মীয় হয় এবং সম্পর্কে জামাইবাবু বলে এমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে সেই ব্যক্তি মাঝের মধ্যেই গতকালকে যে পুলিশ কুকুর যেই অ্যাপার্টমেন্টে এসেছিল বা যেই অ্যাপার্টমেন্টে ঢুকেছিল, সেখানেই রঙের কাজ করতো সেই মিস্ত্রি বলে এমনটাই কিন্তু জানা
জানা গিয়েছে এবং মাঝে মধ্যেই এই অ্যাপার্টমেন্টে তার আনাগোনা ছিল, এই রঙের কাজের সূত্রেই সে আসতো বলে এমনটাও কিন্তু জানা গিয়েছে। তবে এই ব্যক্তি তাকে একা খুন করেছে কিনা নাকি এর সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে এরকম আর যে খুনের যেভাবে যে ধাঁচ যেটা দেখা যাচ্ছে যে শ্বাস কোনো জিনিস দিয়ে গলা কাটা হয়েছে এবং তারপরে বাকি বডি আলাদা করা হয়েছে এবং সেগুলোও কুচি করে অন্য জায়গায় ফেলা হয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু খোঁজার চেষ্টা করছে পুলিশ এবং সেই কারণের জন্য এই ব্যক্তিকে গতকালকে ডায়মন্ড হারবার এলাকা থেকে আটক করেছে। আটক করে এই মিস্ত্রি এবং এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। ইতিমধ্যেই যে খবর সামনে এসেছে যে ওই ব্যক্তি যে খুন করেছেন সেই ব্যক্তি ওই মৃতার আত্মীয়, এমনই কিন্তু পুলিশ মারফত জানা যাচ্ছে গলফ গ্রিনে কাটা মুন্ডু উদ্ধার। গলফ গ্রিন কাণ্ডে আটক করা হয়েছে একজন ব্যক্তিকে। ইতিমধ্যেই গলফ গ্রিন কাণ্ডে গ্রেপ্তার এক। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। বীরভূমের মোহাম্মদ বাজারের ঘটনা। নভেম্বরে নাবালিকাকে ধর্ষণ করে হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যে ওই ঘটনায় সিভিককে আটক করেছে মোহাম্মদ বাজার থানার পুলিশ। ঘটনায় আটক করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারকে। মোহাম্মদ বাজার থানার পুলিশ আটক করেছে এই সিভিক ভলেন্টিয়ারকে। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ সামনে এসেছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো অনন্যা, যে অভিযোগ উঠছে সেটি চাঞ্চল্যকর অভিযোগ সেটা বলা যেতে পারে। তার কারণ তুমি বুঝতেই পারছো যে এক নাবালিকাকে তাকে যৌন হেনস্থা করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই সিউড়িতে যে মহিলা পুলিশ স্টেশন অর্থাৎ মহিলা থানা, সেখানে কিন্তু রিটেন কমপ্লেন হয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং যার বিরুদ্ধে মূলত অভিযোগ এক সিভিক ভলেন্টিয়ার, তিনি মোহাম্মদ বাজার থানা রয়েছে, সে থানায় কিন্তু কর্মরত। তাকে ইতিমধ্যেই বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে আটক করে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং পুরো বিষয়টা নিয়ে কিন্তু পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। দেখো, যেটা জানা যাচ্ছে, যেটা আমরা জানতে পারছি যে গত নভেম্বর মাসে কিন্তু ঘটনাটি ঘটে। মোহাম্মদ বাজার থানা এলাকায় এই ঘটনাটি ঘটে। তারপরেই ওই যে নির্যাতিতা অর্থাৎ নাবালিকা, তাকে দিনের পর দিন হুমকি দেওয়া হয় যে এই বিষয়টি প্রকাশ্যে আনলে বা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলে বা কাউকে জানালে তাকে মেরে ফেলা হবে, এমনটাও কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ ওই নাবালিকা এবং তার পরিবার কিন্তু করছে। পরবর্তী পর্যায়ে এই বিষয়টি নিয়ে প্রথমে গ্রামে একটি সভা হয় এবং সেখানে কোনো রকম কোনো কিছু সেটা সুরাহা না হয়ে, সেখানে বিচার না পেয়ে তারা কিন্তু সরাসরি এদিন সিউড়ি পুলিশ স্টেশন সেখানেই আসে। সেখানে তারা রিটেন কমপ্লেন করেছে। ইতিমধ্যে পুলিশ ওই সিভিক ভলেন্টিয়ারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। দেখো, এই পুরো ঘটনায় রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে বীরভূমে, সেটা কিন্তু বলা যেতে পারে। অনন্যা, ধন্যবাদ তোমায় মনা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। চলন্ত ট্রেনে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবাদ করতে গেলে তরুণীর মাকেও মারধরের অভিযোগ। তারাপীঠ থেকে ফেরার পথে বোলপুরে ঘটনাটি ঘটে। জিআরপিকে বলে কাজ না হওয়ায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। চলন্ত ট্রেনে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ সামনে আসছে এবং তার মাকে মারধর করা হয়েছে, এমনই অভিযোগ কিন্তু করা হচ্ছে। চলন্ত ট্রেনেই ঘটনা ঘটেছে। প্রতিবাদ করতে গেলে তরুণীর মাকে মারধর করা হয়েছে। তারাপীঠ থেকে ফেরার পথে বোলপুরে এই ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই পুলিশ হস্তক্ষেপ করেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশের তরফে। জিআরপিকে বলে কোনো কাজ না হওয়ায় পুলিশের কাছে অভিযোগ দায়ের। ভাই, আমার দাদু, আমার মা আছে, আমার ভাই, আমার দাদু, আমার দিদা, আমার মামা, আমরা জেনারেলে আছি। ওপরে বাংকার সিট, বাংকার আমাদের লাগেজ রাখা ছিল, যেখানে ঠাকুরের জিনিসপত্র রাখা আছে। তো এখানে আমরা বসেছিলাম, আমরা সবাই ঠিকঠাক বসে আছি। এই যে দেখতে পাচ্ছি, ভালো মতো দেখো তোমরা, বি সেফ। এরা এসে আমাদের ঠাকুরের ব্যাগগুলো এপার থেকে নিয়ে, এখানে আমাদের ঠাকুরের ব্যাগ ছিল। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি অভিযোগ করা হচ্ছে? দেখো অনন্যা, যে অভিযোগ সামনে আসছে সেটি হচ্ছে কলকাতা থেকে একদল পর্যটক বা বাঙালি বলা ভালো,
যারা বীরভূমের তারাপীঠে এসেছিলেন পুজো করাতে, এবং তারাপীঠে পুজো কুইয়ে তারা রামপুরহাট থেকে শিয়ালদা অর্থাৎ কলকাতা ফিরছিলেন মা তারা এক্সপ্রেস ট্রেনে করে। তারপরে যখন রামপুরহাটে তারা চাপেন মা তারা এক্সপ্রেস ট্রেনে, তারপরে বোলপুর থেকে তাদের হেনস্থা অর্থাৎ শারীরিকভাবে হেনস্থা, তাদেরকে মারধর, এমনটাই অভিযোগ ওঠে। যেটা অভিযোগ, সেই যাত্রীরা অভিযোগ করছেন যে তারা 15 জন ছিলেন, এদের মধ্যে 9 জন মহিলা, তার মধ্যে 4 জন মতো বাচ্চা, 2 জন পুরুষ, এবং তারা জেনারেল যে কম্পার্টমেন্ট মা তারা এক্সপ্রেসে সেখানেই তারা ওঠেন, এবং তারাপীঠ থেকে একদল যুবক তারা মদ্যপ অবস্থায় ওঠে, এবং তারা প্রথমেই বিশেষ করে এদেরকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। হেনস্থার মূল যেটা কারণ জানা যাচ্ছে যে সেটা হচ্ছে ট্রেনে যথেষ্টই কিন্তু ভিড় ছিল, ঠিক সে জায়গায় দাঁড়িয়ে এরা যখন বলে যে সেখানে তারাপীঠ থেকে পুজো করিয়ে ফিরছেন, সেখানে প্রসাদ হয়েছে, সেখানে পা দেওয়া যাবে না, এরা কিন্তু একেবারে মদ্যপ অবস্থায় অশ্লীল বাজে ব্যবহার করে এবং তাদেরকে মারধর করে, শ্লীলতাহানি করে, এমনটাই কিন্তু অভিযোগ। কিন্তু সবচেয়ে বড় যেটা প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে, যে বোলপুর থেকে যখন এই ঘটনাটি ঘটছে বর্ধমান পর্যন্ত, তখন ওই যাত্রীরা যারা অভিযোগ আনছেন তারা কিন্তু বারবার করে ট্রেনের রেলের যে এমার্জেন্সি নম্বর বা হেল্পলাইন নম্বর সেখানে তারা ফোন করেছেন, কিন্তু কোনো রকম কোনোভাবেই কোনো সুরাহা বা উত্তর কিন্তু মেলেনি। রীতিমতো সেই মদ্যপ যুবকরা তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়, যে আরজি করার মতো ঘটনা ঘটিয়ে দেবো তোমাদেরকে, এরকম ধরনের চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু তারা নিয়ে আসছেন। তারপরে যখন মা তারা এক্সপ্রেস নৈহাটিতে যায়, যখন সেখানে তারা নামে, সেখানে সেখানকার রেল পুলিশ যখন জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হয়, যে যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ একদল যুবক ছিল, তাদের মধ্যে 2 জন মহিলাও ছিলেন, সেই মহিলাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ না করে ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ বিষয়টাকে, এত বড় একটা গুরুতর বিষয়, সেই বিষয়ে তারা তদন্ত প্রক্রিয়া না করেই তাদেরকে যেতে দেয়, এমনই অভিযোগ। এখন দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্নের, যে রেলে যাত্রী যে সুরক্ষা, যাত্রী যে নিরাপত্তা, সেটা কিন্তু একেবারে মোটেও নয়। তার কারণ হচ্ছে গতকালকে যেহেতু এই ঘটনা ঘটেছে এবং বোলপুর থেকে তারা কন্টিনিউ বর্ধমান পর্যন্ত দীর্ঘ সময় ধরে এই যে হেনস্থা শ্লীলতাহানির ঘটনা, সেই ঘটনায় পুলিশ একেবারেই সামনে এলো না, রেল পুলিশ, এমনটাই কিন্তু গুরুতর অভিযোগ, মারাত্মক অভিযোগ দিয়ে আসছেন তারা। দেখো ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে ওই পরিবার রীতিমতো এই ঘটনায় ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত, কারণ যে মদ্যপ অবস্থায় তাদেরকে উপর চড়া হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে, এমনকি তাদেরকে ট্রেন থেকে ফেলে দিতেও পারতো, এরকম ধরনের হুমকি আসছিল। খুব স্বাভাবিকভাবেই যথেষ্টই তার আতঙ্ক, তারা ভীত সন্ত্রস্ত পড়েছে, এবং রীতিমতো ইতিমধ্যেই স্টেট পুলিশে তারা কিন্তু কমপ্লেন করেছে, পুরো ঘটনায় তদন্ত কিন্তু শুরু হয়েছে। তবে অবশ্যই এই পুরো ঘটনায় রেল পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠছে, সেটা কিন্তু বলা যেতেই পারে। অনন্যা, ধন্যবাদ তোমায় মনা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। চলন্ত ট্রেনে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ সামনে আসছে, প্রতিবাদ করতে গেলে তরুণীর মাকেও মারধর করার অভিযোগ। আরো বারোটা এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। চা শ্রমিকদের বিক্ষোভের মুখে নাগরাকাটা বিধানসভার বিধায়ক। জলপাইগুড়ির সোনগাছি চা বাগানের ঘটনা, জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ দেখায় শ্রমিকরা। অবরোধের জেরে সমস্যায় পড়ে সাধারণ মানুষ। চা শ্রমিকদের বিক্ষোভের মুখে নাগরাকাটা বিধানসভার বিধায়ক। কৌস্তব ভৌমিক আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। কৌস্তব, ঠিক কি ঘটনা ঘটেছে? কৌস্তব, শোনা যাচ্ছে? আপনাদের আরো একবার জানিয়ে রাখি, চা শ্রমিকদের বিক্ষোভের মুখে নাগরাকাটা বিধানসভার বিধায়ক, আর এই বিক্ষোভের জেরে কিন্তু সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় চা শ্রমিকরা। কৌস্তবের সঙ্গে আবারও আমরা যোগাযোগ করেছি। কৌস্তব, ঠিক কি ঘটনা ঘটেছে, কি বলা হচ্ছে চা শ্রমিকদের তরফে? দেখো অনন্যা, এই যে মাল মহকুমার যে সোনগাছি চা বাগান রয়েছে, সেই সোনগাছি চা বাগানের যারা শ্রমিক, তাদের যেটা অভিযোগ যে তাদের 3টি পাক্ষিক যে মজুরি, সেই যে পারিশ্রমিক সেটা বকেয়া রয়েছে, এবং এই বিষয়ে তারা একাধিকবার চা বাগান কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রশাসনের দ্বারস্থ হয়েও তারা তাদের বকেয়া টাকা পাননি।
আর এই অভিযোগে কিন্তু আজ সকাল থেকে 17 নম্বর যে জাতীয় সড়ক, যেটা চালসা থেকে মালবাজারের উদ্দেশ্যে যাচ্ছে, সেই জাতীয় সড়কের উপরে বসে পড়েন এই চা বাগানের শ্রমিকরা। তাদের হাতে কিন্তু তৃণমূলের চা বাগান যে শ্রমিক ইউনিয়নের পতাকা দেখা যায় এবং তারা রীতিমতো তাদের বকেয়ার দাবিতে সরব হতে থাকে। এই অবরোধের খবর পেয়ে সেই অবরোধের সামিল হতে যান নাগরাকাটা যিনি বিধায়ক রয়েছেন পুনা ভেংরা, তিনি যে তৎক্ষণাৎ কিন্তু দেখা যায় যারা আন্দোলনরত শ্রমিক ছিলেন তারা পুনা ভেংরাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা বলতে থাকেন যে এখানে কোনো রাজনীতি নয়, আমরা আমাদের হকের দাবিতে বসেছি, কাজেই এখানে কোনো রাজনৈতিক পয়লা তোলা যাবে না। শেষমেশ দেখা যায় যে পুনা ভেঙে কার্যত শ্রমিকদের বিক্ষোভের মুখে তারা সেই এলাকা থেকে চলে যান এবং যেহেতু জাতীয় সড়ক ব্যস্ততম রাস্তা, আর এই কারণে কিন্তু নিমেষের মধ্যে প্রচুর গাড়ি রাস্তা দুদিকে দাঁড়িয়ে যায় এবং এই অবরোধ তুলতে ঘটনাস্থলে আসে মেট্রো থানার পুলিশ থেকে শুরু করে মাল মহকুমার যিনি মহকুমা পুলিশ আধিকারিক রয়েছেন তিনি। বলা যায় যে প্রায় ঘন্টা দুয়েক রাস্তা অবরুদ্ধ থাকে। পরবর্তীতে চা বাগান কর্তৃপক্ষের আশ্বাস পাওয়ার পর অবরোধ উঠে যায়। তবে যারা চা বাগানের শ্রমিক তারা জানিয়েছেন যে সামনে বড়দিন এবং চা বাগানের কিন্তু একটা বিশেষ বড় অংশে মানুষ রয়েছেন যাদের প্রধান উৎসব কিন্তু বড়দিন। কাজে বড়দিনের আগে তারা চাইছেন তাদের যে বকেয়া টাকা যেন সম্পূর্ণ প্রদান করা হয়। যদি বকেয়া টাকা সঠিকভাবে প্রদান করা না হয় তবে কিন্তু আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে ডাক দেওয়া হয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমায় কৌস্তব। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। গ্রামের রাস্তা দখল করে পেট্রোল পাম্প তৈরির অভিযোগ তমলুকের নিমতৌরির ইউরাখা গ্রামে পেট্রোল পাম্প তৈরির অভিযোগ, জল নিকাশির খাল ও মাটি ফেলে বন্ধ করে দেওয়ার অভিযোগ। ঘটনায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। এই ঘটনায় বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। এই নিয়ে বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, ঠিক কি অভিযোগ সামনে আসছে? সৌম্যজিৎ, শোনা যাচ্ছে? দেখো অনন্যা, জেলা শাসকের দপ্তর থেকে মাত্র কিছু দূর দূরেই অর্থাৎ নিমতৌরির যে ইড়খা গ্রাম, সেখানে গ্রামবাসীদের যে অভিযোগ যে সেখানে একটি পেট্রোল পাম্প নির্মিত হচ্ছে এবং পাম্প কর্তৃপক্ষ গ্রামের একমাত্র রাস্তা অবরোধ করেই পেট্রোল পাম্প তৈরি করছে এবং যে রাস্তা অবরোধ করেছে সেখানে তার পাশে একটি খাল রয়েছে যেটা জল নিকাশির খাল। সেই জল নিকাশির খালও মাটি ফেলে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং যার ফলে কিন্তু সমস্যায় পড়েছে গ্রামবাসীরা। বেশ কয়েকশো বিঘাতে এখনো জল জমে রয়েছে, সেই জল নিকাশির কোনো জায়গাই নেই, যার ফলে কিন্তু তারা পাম্প কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সুরাহা, তারা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু সেখানেও কোনো সুরাহা না হয় তারা কিন্তু রীতিমতো 116 জাতীয় সড়ক দখল করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। বিশাল পুলিশ বাহিনীর সেই বিক্ষোভ ওঠানোর চেষ্টা করলেও কিন্তু তারা বিক্ষোভ ওঠাননি, বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন। তবে পরে আরো বিশাল পুলিশ বাহিনী এসে কিন্তু বিক্ষোভ সরিয়ে দিয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমার সৌম্যজিৎ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। গ্রামের রাস্তা দখল করে পেট্রোল পাম্প তৈরির অভিযোগ সামনে আসছে, আর এই অভিযোগকে কেন্দ্র করেই গ্রামের বাসিন্দারা তারা সরব হয়েছেন। জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের জখম বেশ কয়েকজন। উত্তর দিনাজপুরের চোপড়ার নয়াহাট এলাকার ঘটনা। চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আহতরা। আশঙ্কাজনক একজন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। আশঙ্কাজনক একজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর দিনাজপুরের চোপড়ার নয়াহাটা এলাকার ঘটনা। বিক্রমাদিত্য বিশ্বাস আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। বিক্রম, জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে জখম হয়েছেন একজন। হ্যাঁ, একদম তুমি ঠিক বলেছো। মফিজউদ্দিনের সাথে কফিলউদ্দিনের দীর্ঘদিন ধরে শরিকি জমি বিবাদ চলছিল। সেই বিবাদ মেটাতে একাধিকবার কিন্তু সলিসি সভা হলেও সেই বিবাদ মেটেনি। আজ সকালবেলা, শনিবার সকালে আর কি, আজ সকালে কফিলউদ্দিনের পরিবার সেই জমিতে যখন ঘর বানাতে যায় তখন তাদের মধ্যে বচসা বাঁধে, ধাক্কাধাক্কি শুরু হয় এবং আচমকাই কিন্তু লাঠি ছোটা ও ধারালো অস্ত্র নিয়ে দুইজনের পক্ষের মধ্যেই কিন্তু গন্ডগোল লেগে যায়। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছে। জখমদের উদ্ধার করে দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে একজনকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে এবং এই ঘটনার ফলে এলাকায় প্রচুর পুলিশ কিন্তু বর্তমানে মোতায়েন রয়েছে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই জন্য এই এলাকায় পুলিশের ব্যবস্থা কিন্তু চরম করা হয়েছে এবং এখন বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমায় বিক্রমাদিত্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস।
জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে জখম বেশ কয়েকজন। উত্তর দিনাজপুরের চোপড়ার নয়াহাটা এলাকার ঘটনা। চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আহতরা। আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে। প্রস্তুতি দেখতে সাগরে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। গঙ্গাসাগর মেলায় পূর্ণার্থীদের যাতায়াতের সুবিধার জন্য থাকছে সরকারি বেসরকারি বাসের বিশেষ ব্যবস্থা। প্রশাসন সূত্রে খবর, বৈঠকে পূর্ণার্থীদের নিরাপত্তা ব্যবস্থার দিকেও বিশেষ নজর। গতবারের তুলনায় এবারের সাগর মেলায় জল ও স্থলপথ পরিবহনের সংখ্যা বাড়ানো হচ্ছে। বাড়ানো হবে বাস, ভেসেল ও বার্জের সংখ্যা। 10ই জানুয়ারি মেলা শুরুর দিন থেকে প্রতিদিন 1200 সরকারি বাস কলকাতা থেকে কাকদ্বীপের মধ্যে চলাচল করবে। এছাড়া সাগরের কচুবেড়িয়ার দিকেও কিছু সরকারি বাস থাকবে। এবারও মেলার সময় অসুস্থদের জন্য থাকছে এয়ার ও ওয়াটার অ্যাম্বুলেন্স। সরকারি বাসের পাশাপাশি থাকবে কয়েকশো বেসরকারি বাস। সাগর মেলা উপলক্ষে পরিবহন ব্যবস্থা খতিয়ে দেখেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সঙ্গে ছিলেন পরিবহন দপ্তরের সচিব ও আরটিও। লট নম্বর 8-এর স্থায়ী ও অস্থায়ী জেটিগুলি পরিদর্শন করেন তিনি। পরে যান সাগরের কচুবেড়িয়াতে, সেখানেও স্থায়ী ও অস্থায়ী জেটি পরিদর্শন করেন। কচুবেড়িয়া বাসস্ট্যান্ডের পরিকাঠামো খতিয়ে দেখেন মন্ত্রী। যান গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমে। মন্ত্রী ঘুরে দেখেন 2 নম্বর স্নানঘাটে ভাঙন এলাকার মেরামতির কাজ। কাজের গতি বাড়ানোর নির্দেশ দেন পরিবহন মন্ত্রী। গঙ্গাসাগরের পরিকাঠামো দেখার সময় সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, গতবারের তুলনায় এবারে পুণ্যার্থীর সংখ্যা বাড়বে। পরিবহন দফতর প্রস্তুত। নদীতে চলবে 7টি বার্জ। এই বার্জগুলিতে প্রতিবার 2500 মানুষ বহন করতে পারবে। এছাড়া 25টি ভেসেল সহ 90টি লঞ্চ চালানো হবে। লট নম্বর 8 ও কচুবেড়িয়ার দিকে 10টি জেটি সহ মোট 21টি জেটি করা হবে। থাকবে প্রায় 70টি বেসরকারি লঞ্চ। থাকছে প্রিপেইড ট্যাক্সি। পুণ্যার্থীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে শিয়ালদার ডিআরএমকে অতিরিক্ত ট্রেন চালানোর আবেদন পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। সাগর থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। আরো বারোতে এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। চাপড়ার বিএলআরওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। চাপড়ার সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ স্থানীয়দের। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর হুঁশিয়ারি স্থানীয়দের। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন তারা, এমনই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তরফে। চাপড়ার বিএলআরওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ সামনে আসছে। বিশাল সিংহ রায় আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। বিশাল, চাপড়ার বিএলআরও তিনি ঘুষ নিচ্ছেন এমনই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। হ্যাঁ দেখো অনন্যা, প্রথমে বলি যে চাপড়ার যে বিএলআরও বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এবং অভিযোগ ইতিমধ্যে জমা পড়েছে তোমার চাপড়া সমষ্টি উন্নয়ন যে আধিকারিকের কাছে লিখিতভাবে, এবং গ্রামবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে চাপড়া গার্লস স্কুলের পেছনে পুকুরে অবৈধভাবে নির্মাণ করছেন, যেখানে মুখ্যমন্ত্রী বারবার জানাচ্ছেন যে পুকুর ভরাট করে অবৈধ কোনো নির্মাণ হবে না। সেখানে দেখা যাচ্ছে তোমার প্রায় 41 জন স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ, এবং তাদের মধ্যে বাকুল মণ্ডল নামে এক যুবক অবৈধভাবে পুকুর ভরাট করে নির্মাণ করে এবং বিএলআরও অফিসে জমা পড়ে অভিযোগপত্র, এবং তারপরে পদক্ষেপ নেওয়া হয়। এবং বাকি 40 জনের কাছ থেকে অনুমতি আনুমানিক 7.5 লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করে এই বিএলআরওর বিরুদ্ধে, এবং ইতিমধ্যে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। এবং তোমার চাপড়া বিএলআরও গোকুলচন্দ্র মণ্ডল এবং ঘটনাকে কেন্দ্র করে যা তোমার এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে, এবং ইতিমধ্যে এলাকাবাসী তোমার মুখ্যমন্ত্রীর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এবং তোমার যেখানে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে হুঁশিয়ারি জানাচ্ছে যে মুখ্যমন্ত্রীকে তারা চিঠি জানাবেন বা মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাবেন, কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে একটা অভিযোগ দায়ের করেছেন। এবং জেলা শাসক যিনি রয়েছেন, জেলা শাসকের কাছে এবং তোমার এরিয়ান ডেভেলপমেন্টের কাছেও ইতিমধ্যে তোমার এলাকাবাসী একটা অভিযোগ দায়ের করেছেন। অনন্য, ধন্যবাদ তোমায় বিশাল আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বিশাল সিংহ রায়। হাইকোর্টের নির্দেশে অনিশ্চয়তায় ঘাটালের ক্ষুদিরাম মেলা। জমি মালিকের অনুমতি ছাড়া মেলা না করার নির্দেশ হাইকোর্টের। মিথ্যে মামলা করা হয়েছে দাবি মেলা কমিটির। 14 বছর ধরে ঘাটালের রাধানগর এলাকায় এই মেলা হয়। হাইকোর্টের নির্দেশে অনিশ্চয়তার মুখে ঘাটালের এই মেলা। ক্ষুদিরাম মেলা, জমি মালিকের অনুমতি ছাড়া মেলা না করার নির্দেশ হাইকোর্টের তরফে। জমির মালিকের অনুমতি না নিলে এই মেলা হবে না, এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। 14 বছর ধরে ঘাটালের রাধানগর এলাকায় এই মেলা হয়।
এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, জমির মালিকের মতামত না নেওয়া হলে এই মেলা হবে না, এমনই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। একদমই দেখুন না, আর মাত্র কয়েকটা দিন তারপরেই কিন্তু ঘাটালের যে ক্ষুদিরাম মেলা, সেই ক্ষুদিরাম মেলা কিন্তু হবে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা, যা কিন্তু এখন কিন্তু থমকে রয়েছে। কারণ আর মাত্র কয়েকটা দিন, একদিকে যেমন মেলার যে সমস্ত প্রস্তুতি, সেই প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে, অন্যদিকে যে সমস্ত দোকান, সেই দোকান কিন্তু ইতিমধ্যে মাঠে আসতে শুরু করেছে। আর সেই সময় কিন্তু হাইকোর্টের নির্দেশ যে যারা এই যে একটা কমিটি, মেলা কমিটি, তারা কিন্তু ফলত দুশ্চিন্তায় পড়েছে। কারণ হাইকোর্টের নির্দেশ রয়েছে যাদের জায়গা, তাদের নাম, তাদের যে অনুমতি, সেই অনুমতি না নিয়েই তারা কিন্তু মাঠে প্যান্ডেল, পাশাপাশি তাদের যে কাজকর্ম, সেই কাজকর্ম কিন্তু করেছে। অপরদিকে মেলা কমিটি তাদের যেটা বক্তব্য, যে তারা মিথ্যে মামলা করেছে, কারণ ওই জায়গাটি কারো রায়ত জায়গা নয়, জায়গাটি পুরো দেবত্ব সম্পত্তি বলে তারা কিন্তু অভিযোগ করেছেন। অপরদিকে যিনি জায়গার মালিক, তিনি বলছেন যে আমাদের রায়ত সম্পত্তি বেশ কয়েকবার আমরা এই গত বছরও প্রথমে ঘাটাল কোর্ট, তারপরে কিন্তু পুরো বিষয়টি আদালতে জল খোলা হয়। আর এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু সমত কিন্তু থমকে রয়েছে। কারণ হাইকোর্টের নির্দেশ রয়েছে, কারণ তাদের যে জায়গা, সেই জায়গার কোন রকম অনুমতি না নিয়ে কিন্তু মাঠে মেলা বসানো যাবে না। ফলত এলাকার মানুষ তাদের যে একটা এই আবেগের মেলা, ক্ষুদিরাম মেলা, সেই মেলা আদৌ হবে কিনা সেই নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে এলাকাবাসী থেকে শুরু করে মেলা কমিটির সদস্যরা। অনন্যা, ধন্যবাদ তোমায় মধুসূদন। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। 16 ডিসেম্বর বন্ধ থাকবে টালা ট্যাঙ্কের জল পরিষেবা। সকাল 6টায় জল দেওয়ার পর থেকে বন্ধ থাকবে পরিষেবা। 17 ডিসেম্বর সকাল 6টায় ফের দেওয়া হবে জল। 16 ডিসেম্বর থেকে বন্ধ থাকবে টালা ট্যাঙ্কের জল পরিষেবা। 16 ডিসেম্বর বন্ধ থাকবে টালা ট্যাঙ্কের জল পরিষেবা। সকাল 6টায় জল দেওয়ার পর থেকে বন্ধ থাকবে। 17 ডিসেম্বর সকাল 6টায় ফের জল দেওয়া হবে। 16 তারিখ সকাল 6টায় জল দেওয়া হবে, তারপর থেকে এই জল পরিষেবা বন্ধ থাকবে। ফের 17 ডিসেম্বর সকাল 6টায় দেওয়া হবে জল। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, পুরসভার তরফে ঠিক কি নির্দেশ দেওয়া হলো? দেখো, 16 তারিখ সোমবার টালার ট্যাঙ্কে জল পরিষেবা বন্ধ থাকবে। সোমবার সকাল 6টা থেকে কিন্তু আবার জল এই মানে রিপেয়ারিং এর যে কাজ করা হবে, হাই ডায়ামিটার যে সমস্ত 8 ফুটের যে জলের পাইপলাইন, যেটা টালার সঙ্গে মূলত পলতার যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, সেখান থেকে যে সংযুক্ত যে টালা পাইপলাইন, সেইখানে প্রচুর ছিদ্র দেখা দিয়েছে, জল বেরিয়ে যাচ্ছে। সেগুলো যেমন রিপেয়ারিং এর কাজ হবে, ভ্যালভ ঠিক করার কাজ হবে, হাই ডায়ামিটারের যে সমস্ত পাম্প সেটগুলো রয়েছে সেগুলোরও কিন্তু রক্ষণাবেক্ষণের কাজ হবে। এবং এর পাশাপাশি টালা ট্যাঙ্ক থেকে মূলত বড় নাম্বার 1 থেকে 7 এবং 8-এর কিছু অংশ এবং কসবার কিছু অংশে যে জল সাপ্লাই করা হয়, সেখানে যে লো ডায়ামিটারে যে সমস্ত পাইপ লাইন রয়েছে, সেখানেরও কিন্তু সংযোগ স্থলে অনেক জায়গাতে ছিদ্র, অনেক জায়গাতে রিপেয়ারিং এর প্রয়োজন হয়ে যাওয়ার কারণে এই কাজ করা হবে এবং যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ সম্পন্ন করা হবে। 17ই ডিসেম্বর সকাল 6টা থেকে পুনরায় পানীয় জল পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে ইতিমধ্যেই মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন। প্রসঙ্গক্রমে বলে রাখি যে 17 ডিসেম্বর সকাল 6টা থেকে 18 ডিসেম্বর সকাল 6টা পর্যন্ত যে জল সরবরাহ ব্যতি রাখার কথা বলা হয়েছিল, সেইটা কিন্তু ডেট চেঞ্জ করে দেওয়া হয়েছে। তার কারণ এই বাঙালির এই মাসের শেষে অনেক বিয়ে থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান থাকার কারণে মেয়র ফিরহাদ হাকিমের কাছে প্রচুর আবেদন আসে, তার ভিত্তিতেই কিন্তু এই ডেটটি চেঞ্জ করা হচ্ছে। যদিও জল পরিষেবা স্বাভাবিক রাখা এবং তার সাথে সাথে যাতে মানুষের কোনো কষ্ট না হয় সে কথা মাথায় রেখে ট্যাঙ্কের মাধ্যমে জল পরিষেবা স্বাভাবিক রাখার বিষয়েও কিন্তু তৎপরতা শুরু হয়েছে কলকাতা পুরসভার। ধন্যবাদ তোমায় দুর্গা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়।
জল প্রকল্পের কাজে দীর্ঘসূত্রতা, রেয়াত নয় বাঁকুড়ায় বৈঠক করে স্পষ্ট বার্তা সেচমন্ত্রী মানস ভূঁইয়ার। বাঁকুড়া সার্কিট হাউসে জেলা পুলিশ প্রশাসন, জেলা পরিষদ ও জনস্বার্থ কারিগরি দফতরের সঙ্গে বৈঠক করে এমন কড়া বার্তাই দিলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। রাজ্য সরকারের পালা বদলের পর শাসক দল বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই উদ্দেশ্যে কয়েকশো কোটি টাকা খরচ করে বাঁকুড়ায় একাধিক প্রকল্প নেওয়া হয়, কিন্তু একদিকে জনস্বার্থ কারিগরি দফতরের নজরদারির অভাব আর অন্যদিকে ঠিকা সংস্থাগুলির ঢিলেমির জেরে 2024 সালের শেষেও জেলার 22টি ব্লকে এমন বহু গ্রাম রয়েছে যেখানে পানীয় জলের নল পৌঁছেছে কিন্তু জল পৌঁছায়নি। সম্প্রতি এই পরিস্থিতির জন্য জনস্বার্থ কারিগরি দফতরকে চূড়ান্ত ভৎসনা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাঁকুড়ার জল প্রকল্পগুলির কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বাঁকুড়ায় যান রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া। কোনো এজেন্সি যদি মনে করে থাকে যে আমরা কাজ পেয়ে গেছি মানে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, এটি হইবে না। আজকে কি কোনো সময় বেঁধে দেওয়া হয়েছে? আমরা বলে দিয়েছি ওরা কালকের থেকে যে যে জায়গায় স্লো কাজ চলছে, all my engineers, they will reach to the spot, call the agencies and settle the matter. যদি না করে তাদের শোকজ করা হবে এবং তারপরেও যদি না করে ডিপার্টমেন্টাল অ্যাকশন হবে। মূল কাঠামো অপরিবর্তিত রেখে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে বেশ কিছু পরিবর্তন আনলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পাঠ্যক্রমে পরিবর্তন শুধু ইভেন্ট সেমিস্টারেই করা হয়েছে। পড়ুয়াদের সুবিধার্থে এই বদল জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। বেশ কিছু পরিবর্তন আনলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পড়ুয়াদের জন্য। পড়ুয়াদের সুবিধার্থেই এই পাঠ্যক্রমে পরিবর্তন, ইভেন্ট সেমিস্টারেই করা হচ্ছে এই পরিবর্তন। মূল কাঠামো অপরিবর্তিত রেখে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে পরিবর্তন, পড়ুয়াদের সুবিধার্থে এই বদল আনা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা দফতরের তরফে। মূল কাঠামো অপরিবর্তিত রেখেই উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে বেশ কিছু পরিবর্তন। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, মূল কাঠামো অপরিবর্তিত রেখেই উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। দেখো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বিশেষ করে 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেটি সেমিস্টার সিস্টেমও হবে এবং এই বছর থেকে কিন্তু একাদশ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু তোমায় জানিয়ে রাখি যে উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস, বিশেষ করে এই একাদশ এবং দ্বাদশের, সেখানে কিন্তু এমন কিছু বিষয়কে সংযোজন করা হয়েছিল সেমিস্টার সিস্টেমের দিকে তাকিয়ে, যেটা দেখা যাচ্ছে যে পড়ুয়াদের কাছে বোধগম্য হচ্ছে না, অত্যন্ত শক্ত, এবং যারা শিক্ষক রয়েছেন, শিক্ষিকা রয়েছেন, তারাও পড়াতে গিয়ে রীতিমতো কিন্তু টালমাটাল পরিস্থিতি তৈরি হচ্ছিল। এবং সেইখানে দাঁড়িয়ে শিক্ষকদের তরফ থেকে, একাধিক শিক্ষক সংগঠনের তরফ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আবেদন করা হয় যাতে সিলেবাসে পরিবর্তন করা হয়, তুলনামূলকভাবে একটু সহজ সিলেবাস যাতে করা হয়। সেই দিকে তাকিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু সেই বিষয় বা বলা যেতে পারে সেই দাবিতে সিলমোহর দিয়ে তারা কিন্তু যে সিলেবাস, সেই সিলেবাসের মূল কাঠামোকে অপরিবর্তিত রেখে ভেতরে বেশ কিছু সাবজেক্ট, প্রায় 19টি সাবজেক্ট বা বিষয়, যাতে কিন্তু বেশ কিছু বিষয় সেখান থেকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন কিছু ছোটখাটো সংযোজন করা হয়েছে। যেমন ইংলিশে প্রোজ 3টি ছিল, সেখানে কিন্তু 4টি প্রোজ দেওয়া হয়েছে এবং সেখান থেকে যে কোনো 3টি তারা লিখতে পারবেন। এবং সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কিন্তু বাংলাতেও তারা বলে একটি নাটক, সেটিকে বাদ দেওয়ার কথা উঠেছিল, সেটিকে বাদ দেওয়া হয়েছে, সেখানে অন্য একটি নাটক সংযোজন হয়েছে। এবং অনন্য তোমায় জানিয়ে রাখি যে মূলত ইভেন্ট সেমিস্টার যেটি, অর্থাৎ যেটি জোর সেমিস্টার, যেমন 2, 4 এই যে সেমিস্টারগুলো হয়, এক্ষেত্রে কিন্তু এই পরিবর্তন করা হয়েছে। যেগুলো অড সেমিস্টার, সেখানে পরিবর্তন করা হয়নি। তার বড় কারণ হচ্ছে সেখানে যেহেতু মাল্টিপল চয়েস প্রশ্নপত্র থাকে, তাই সেখানে কিন্তু একের বেশি প্রশ্ন সেখানে অ্যাটেন্ড করা, বা বলা যেতে পারে যে একের বেশি অপশন কিন্তু থাকে না। সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই মূল যে পরিবর্তন সেটি করা হয়েছে। অনন্ত ধন্যবাদ তোমার শুভঙ্কর। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আরো তো এখন সময় আরো একটা বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। কেষ্টপুরের রবীন্দ্রপল্লীতে বিউটি পার্লারে কর্মীর দেহ উদ্ধার, তালাবন্ধ ঘর থেকে উদ্ধার অভিষিক্তা দে সাহার দেহ। ঘটনার তদন্তে বাগুইহাটি থানার পুলিশ। মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ, পুলিশের খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। বিউটি পার্লারের কর্মী খুনে ধৃত মহিলার ফেসবুক ফ্রেন্ড কৌশিক সাহা। কৌশিক সাহাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। ঘটনার 4 ঘন্টার মধ্যেই ধৃতকে গ্রেপ্তার বাগুইহাটি থানার পুলিশের। পুলিশের তরফে ঠিক কি বলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে শুনুন। গতকাল সন্ধ্যাবেলা 8:30 নাগাদ আমরা একটা ইনফরমেশন পেলাম বাগুয়াটি থানাতে। একজন লেডি স্ট্র্যাঙ্গুলেটেড টু ডেথ কন্ডিশনে আছে কেষ্টপুরের ওনার নিজের বাড়িতে। অ্যাকচুয়ালি এখানে কল করে ইনফরমেশন দিলার ওনার স্বামী। তারপরে থানা থেকে আইসি, অ্যাডিশনাল আইসি, এসিপি এবং আমি আর পুরোটা বিধাননগরের টিম ওখানে পৌঁছে গেছে। তো ওখানে গিয়ে দেখলাম ওনার নিজের বাড়িতে স্ট্র্যাঙ্গুলেটেড টু ডেথ কন্ডিশনের একজন মহিলা 27 ইয়ার্স ওল্ড অভিষিক্তা দে। তো ইনি বিউটিশিয়ানের কাজ করতে আর স্বামী তো প্রাইভেট সেক্টরের কাজ করছে। তো ইনি 7 বছর, ওনার বিয়ে হয়ে 7 বছর হয়ে গেছে। একটা ছেলে আছে, 3 বছর একটা ছেলেও আছে। তো ছেলেটা এনার সঙ্গে থাকছে না, ওনার এই স্বামীর নিজের বাড়ি শ্যামবাজারে আছে, ওখানে থাকছে। তো অ্যাকর্ডিং টু এই স্বামীর যে কমপ্লেন্ট আছে, উনি গতকাল 9:30 লাইক মানে সকালে 9:30 কাজের জন্য বেরোলেন। তো তখন এই মহিলাটা, ভদ্রমহিলাটা বাড়িতেই ছিলেন। তারপরে 11:30 উনি একবার কল করলেন, বাড়িতে কল করলেন মহিলাকে। ফোন তো রিংিং ছিল, पर উনি তুলে নেই। তারপরে 12:30 থেকে উনি মাল্টিপল টাইমস মহিলার ফোনে কল করলেন, তো উনি তো তুলে নেই। তো অলমোস্ট যখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, উনি একটা ভয় পেলেন, তো বাড়িতে চলে এসেছে, অফিস পরে বাড়িতে চলে এসেছে। তখন দেখলাম বাড়ির 2টো চাবি ছিল। তো একটা চাবি ইনার কাছে, একটা চাবি মহিলার কাছে। তো যখন উনি বাড়িতে এলেন দেখলাম ও বাড়িটা বন্ধ কন্ডিশনে আছে, মানে দুটো ডোর আছে, একটা গ্রিল আছে আর ভিতরে একটা ডোর আছে, দুটো ডোর লাইক লক কন্ডিশন। তো ওনার যখন চাবিতে খুলে গেছে, তো ভিতরে দেখলেন মহিলাটা স্ট্র্যাঙ্গুলেটেড টু দ্যাট কন্ডিশন। তখন আমরা যখন ইনভেস্টিগেশনটা স্টার্ট করলেন, অনেক টেকনিক্যাল এভিডেন্সও কালেক্ট করেছিলেন। একটা লিড পেলেন আমরা ফেসবুক থেকে। একটা ফেসবুক ফ্রেন্ড ছিল, এই মহিলার একটা ফেসবুক ফ্রেন্ড ছিল, উনি কৌশিক সাহা। তো হাজব্যান্ড আমার টিমকে ইনফরমেশনটা দিলেন এনার সঙ্গে একটা অ্যাফেয়ার ছিল, তার ওই এই জন্য বাড়িতে একটু প্রবলেম ছিলেন। তো এই লিডটা ফলো করে আমরা কৌশিক সাহাকে আমরা যে ইনফরমেশন পেলাম 2 ঘন্টার মধ্যে আমরা কৌশিক সাহাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছি। তো কৌশিক সাহা অ্যাকর্ডিং টু টেকনিক্যাল এভিডেন্সেস আর যে আই উইটনেসেস আছে, কৌশিক সাহা আর সিসিটিভি ফুটেজেসও আছে, কাছাকাছি যে বাড়ির সিসিটিভি ফুটেজেসও আছে। আর এনার টাওয়ার লোকেশন, কৌশিক সাহাটা ওখানেই ছিলেন আর উনি ওনার গিল্টটা কনফেস করে দিয়েছে। কৌশিক সাহার সঙ্গে এই ভদ্রমহিলার একটু রিলেশন ছিল। তো কাল ইনি বাড়িতে পৌঁছে গেছে, মানে মহিলার বাড়িতে পৌঁছে গেছে, একটু অল্টারকেশন হয়ে গেছে। হাজব্যান্ড যাওয়ার পরে একটু অল্টারকেশন হয়ে আছে, তারপরে ওনাকে স্ট্র্যাঙ্গুলেট করে দিয়েছে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের 7 জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান সহ একাধিক জেলায় শৈত্যপ্রবাহ। রবিবার পশ্চিমের জেলাগুলিতেও শৈত্যপ্রবাহের সতর্কতা। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে কুয়াশার দাপট। কলকাতা সহ বাকি জেলাতেও কুয়াশার সতর্কতা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীতের স্পেল। 18 ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। 18 ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীতের স্পেল। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস।
এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে জাকিয়ে শীতের কথা বলা হচ্ছে হাওয়া অফিসের তরফে। একেবারেই দেখো, শীতের যে আমেজ তা কিন্তু জাকিয়ে থাকবে এবং 18 তারিখ পর্যন্ত এই তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। ইতিমধ্যে রাজ্যের 7টি জেলাতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে প্রভাব সব থেকে বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং দুই বর্ধমান, এই জেলাগুলির উপর শৈত্যপ্রবাহের প্রভাব থাকছে এবং এই শৈত্যপ্রবাহের ফলাফলে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও কিন্তু তাপমাত্রার পারদ যথেষ্ট মাত্রায় নিম্নমুখী। উত্তর পশ্চিম শুষ্ক বায়ুর প্রভাবে সারা রাজ্য জুড়ে জাতীয় শীত। শহর কলকাতার ক্ষেত্রে তাপমাত্রার পারদ 14 ডিগ্রি সেলসিয়াস থাকছে এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা নিচের দিকেই রয়েছে। এই পরিস্থিতি বজায় থাকবে বেশ কিছুদিন, কারণ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে বলা যায় যে শীতের ইনিংস শুরু হয়ে গেছে। এই ইনিংস জারি থাকবে ডিসেম্বরের শেষ পর্যন্ত। ধন্যবাদ তোমার শাশ্বতী। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গে জাকিয়ে শীতের স্পেল। 18 ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে থাকবে কুয়াশার দাপট। আরো আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।